শেখ হাসিনা রিজাইনও করেছেন। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন। এটা গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে নাগরিকদের ফোনে। এদিকে কাজীপাড়া স্টেশনের কাজ শেষের দিকে বলে জানিয়েছেন ডিএমটিসিএল-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, পদত্যাগপত্র জমা দিক আর না দিক, দেশের থেকে পালিয়ে চলে গেছে, এটাই বড় কথা। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে বেরিয়ে আসলো কয়েকটি ভিডিও ক্লিপের অংশ, আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে আসলো আজকের এই ভিডিওতে। আপনারা যারা ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক, খুবই গুরুত্ব এবং ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। আপনারা যে ভিডিও নিয়ে এতদিন ধরে তোলপাড় করতেছেন যে পদত্যাগপত্র জমা দিছে কি দেয় নাই, উনি কি দেশ ছেড়ে চলে গেছে, পদত্যাগপত্র কেন দিয়ে যায় নাই, আজকের এই পুরো ভিডিওতে আপনারা এই সকল তথ্য জানতে পারবেন। প্রিয় দর্শক, কথাই বলতেছে সাবেক এক প্রতি উকিল, আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন। কি এমন তথ্য দিল? আমাদের সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 5 আগস্ট এই বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের কেন্দ্র করে যখন তাদের চাপে পড়ে বাংলাদেশ থেকে যখন পালিয়ে চলে গেল ভারতে যে কিছুদিন পরে একটি ফোন আলাপে ভাইরাল হয়ে যায়, সেই ফোন আলাপটি যে আমি বাংলাদেশের থেকে পদত্যাগপত্র জমা দেইনি, এখনো বাংলাদেশের সংবিধান অনুসারে আমি এখনো প্রধানমন্ত্রী। এই কথা যখন বলে দেশের জনগণের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা ভাব হয়। উত্তেজনা ভাবের মধ্যে জল্পনা কল্পনা, সকল জল্পনা কল্পনার মধ্যে আজকের এই ভিডিওতে আপনারা সকল তথ্য পেতে চলেছেন। এটাই পেতে চলেছেন, যখন একটি প্রধানমন্ত্রী দেশ থেকে দেশ ত্যাগ করে পালিয়ে চলে যায়, ক্ষমতা হস্তান্তর করা লাগে না, ইতিমধ্যে অটোমেটিকলি ক্ষমতা হস্তান্তর হয়ে যায়। এই ধরনের একটি নোটিশ এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে, এটা ইতিমধ্যে পেরেছে। আমরা যারা অনেকেই জানি যে যেহেতু পদত্যাগপত্র জমা দেয় নাই, তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখনো এই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু না, এই ঘটনা কিন্তু চিরস্থায়ী না, এটা না আমাদের গুজব কথা, এটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এটাকে প্রকাশ করে নাই। দর্শক, বেশি কথা বলবো না, চলে যাবো সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। শেখ হাসিনা রিজাইনও করেছেন। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন। এটা গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয়, সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না। সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন, লিবিয়ার গাদ্দাফির বাস্তবতা দেখেন, অথবা হোসনি মোবারক মিশরে এখনও বেঁচে আছে। হোসনি মোবারককে কি এখন বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে, অবৈধভাবে সরিয়েছে? গণ অভ্যুত্থানের নেচারই হচ্ছে রাস্তায়, রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে, থাকবে না, কে কাশিমপুরে যাবে, কে কেরানীগঞ্জে যাবে, এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে। সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই, এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা, এটা প্রয়োজন নাই। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না। দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এটার ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত, কতদিন থাকবে আমরা সেটা জানি না। শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে। এত কিছুর পরেও যদি কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কী, সেটা তাদের রিভাইজ করতে হবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, শেখ হাসিনা রিজাইনও করেছেন। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন। এটা অতএব এটা সেকেন্ডারি, এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পৃথিবীতে বহু স্বৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই। পৃথিবীর বহু স্বৈরশাসককে রাজপ্রাসাদে ধরে
গাছের সাথে ঝুলায়, পিলারের সাথে ঝুলায়, গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে। অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না, এটা প্রাসঙ্গিক না। অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনও বৈধ শাসক, কিসের ভিত্তিতে তার বৈধতা? তিনি তো 16 বছর অবৈধভাবে দেশ শাসন করেছেন। দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন, দিনের নির্বাচন, রাতের নির্বাচন, ভোট ডাকাতি, ডামি নির্বাচন, এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল, যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন, তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে? শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক, সেটাই সংবিধানে বলে দেয়া থাকে, ভোটের মাধ্যমে যেটা করতে হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করব তার অন্যতম ভিডিও ক্লিপটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল মেট্রো রেল ঠিক হইতে 300 থেকে 350 কোটি টাকা লাগবে এবং 1 বছর টাইম লাগবে। সেই 1 বছরের থেকে 1 মাসের মধ্যে কিভাবে আমাদের সেই স্বপ্নের মেট্রো রেল চালু করে দিছে এবং কাজীপাড়া এবং মিরপুর 10 নম্বরের মেট্রো যে স্টেশন দুটো বাকি ছিল সেটাও মোটামুটি কাজ এগিয়ে আছে। এই মাসের চলমান অবস্থায় এই মাসে হয়তো শেষের দিকে খুলে দিতে পারে। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চাই এই সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এবং সাবেক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা ছিলেন জন্য বিভিন্ন ধরনের যে প্রতিনিধি যারা ছিল, যারা দেশ পরিচালনা করতো, যারা রাষ্ট্র পরিচালনা করতো, যাদের কথায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওঠা বসা করতো, সেই যে প্রতিনিধিগুলো যেমন ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, এই যে দুর্নীতিদের শীর্ষস্থানে, এরা কিন্তু দুর্নীতিদের গডফাদার, এরা কিন্তু দুর্নীতির মাস্টার মাইন্ড। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস ভাবেন, যখন এই মেট্রো রেল আজও পর্যন্ত এর রহস্য আমরা জানতে পারতাম না, যদি না এরা যদি ক্ষমতার থেকে না নামতো, তাহলে কিন্তু কোনোদিনও আমরা এই ধরনের চাঞ্চল্যকর তথ্য জানতে পারতাম না। আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল এই 5ই আগস্ট, যখন আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী যখন পদত্যাগ যদি না করত, দেশ থেকে পালিয়ে না যেত, এই স্বৈরাচারী সরকার যদি দেশের থেকে না যেত, আমরা কখনোই জানতে পারতাম না যে আসলে 350 কোটি টাকা লাগতেছে না কম লাগতেছে। যেখানে 350 কোটি টাকা লাগে সেখানে কিভাবে 100 কোটি টাকাতে হয়ে যায়। প্রিয় দর্শক, তাহলে এবার বোঝেন এরা সবকিছুতেই দুর্নীতিতে ফাঁস ছিল এবং প্রত্যেকটি কাজের জন্যই এরা 10% কমিশন নিত। দর্শক, 1 টাকার কাজ করলে 10 টাকা এরা কমিশন নিত, অর্থাৎ 11 টাকা বিল হইতো সেই কাজে, যার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধিগত এত হয়েছে এবং আমাদের 15 টাকা আলুর কেজি 60 টাকা 70 টাকা কিনে খেতে হচ্ছে। প্রিয় দর্শক, কথা বাড়াইলে অনেক বাড়াইতে হবে, আপনারা শুধু চলে যাব সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো দেখি। কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন সংস্কার করতে 300 কোটি টাকা লাগবে বলে জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 300 কোটি টাকা নয়, ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল রৌফ জানান 2 স্টেশন ঠিক করতে খরচ হবে 138 কোটি টাকা। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মেট্রো রেলের মিরপুরের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন দুটি। সে সময় ক্ষতিগ্রস্ত এই দুটি স্টেশনে পরিদর্শনে গিয়ে মেরামত কাজের ঘোষণায় 300 কোটি টাকা খরচের কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কমিটি গঠন করেন স্টেশন দুটি মেরামতের। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিটির সদস্যরা। প্রতিবেদন অনুযায়ী হামলায় মেট্রো রেলের 2 স্টেশনে টিকিট কাটার ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ব্যবহৃত কম্পিউটার, অফিস কক্ষ, দরজা জানালার কাচ, ম্যাচ র্যাপিড ট্রানজিট কার্ড, টিকিট পাঞ্চ করার দরজা, ক্লোজ সার্কিট ক্যামেরা ইত্যাদি ক্ষতি হয়েছে।
ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, 2 স্টেশনের মধ্যেই কম ক্ষতি হয়েছে কাজীপাড়া স্টেশনটি, যার ফলে সংস্কার কাজ শেষ করে সেটি দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেশ কয়েক মাস সময় লাগবে মিরপুর 10 স্টেশনটি চালু করতে। খরচের বিষয়ে ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রৌফ বলেন, প্রাথমিকভাবে আমরা যে হিসাব করেছি তাতে মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন মিলিয়ে সংস্কার কাজ করতে 138 কোটি টাকার বেশি লাগবে না। এদিকে কাজীপাড়া স্টেশনের কাজ শেষের দিকে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, পরীক্ষা নিরীক্ষা শেষে যদি কোনো বড় ত্রুটি না পাওয়া যায় তাহলে চলতি মাস থেকেই মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, সমকাল।